অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এএনআইকে মির্জা ফখরুল। জামায়াত কি দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলে। দুর্নীতি আর দখলে নজিরবিহীন সালমান তিস্তা সোলার থেকেও 4,000 কোটি টাকা লুট। অবসরের ঘোষণা সাকিবের, দেশে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, বলছে বিসিবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদ, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অনুষ্ঠান বন্ধ, অন্যায়ভাবে চাকরচ্যুত করার দাবি ফারজানা ব্রাউনিয়ার। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরই বাংলাদেশে আগামী নির্বাচনের তারিখ ঠিক করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বুধবার অংশ নেন নিউ ইয়র্ক টাইমসের আয়োজনে ক্লাইমেট ফরওয়ার্ড সম্মেলনে। সে সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. কবে নাগাদ বাংলাদেশের আগামী নির্বাচন হতে পারে, এমন প্রশ্নেরও জবাব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। We gave the time to 3 months to the commission. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস চুক্তি কার্যকর করা যাবে না বলেও মত ডক্টর ইউনূসের। The whole economic system is based on one basic principle: maximization of profit. So you see only yourself. In the maximization of profit, you don't see what the planet is, where your neighbor is. You don't consider anything. বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই বলেও জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। Do I look like someone who will run? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে $350 কোটি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দেশ পুনর্গঠনে এই সহায়তা একটি বড় সুযোগ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া বিশ্ব নেতারাও। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সফরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। এ বৈঠকে ডিজিটালাইজেশন, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতের সংস্কারে সহায়তার আশ্বাস মিলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্ক জোরদার, সৌর বিদ্যুতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সদর দফতরে সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও বৈঠক করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। দুই দেশের ব্যবসা, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতার আলাপ হয়েছে বৈঠকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।
ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনারের সাথে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাক্ষাৎকারে কথা জানান তিনি। পাশাপাশি মির্জা ফখরুল বলেন, জবাবদিহিতার জন্য শেখ হাসিনার উচিত জনগণের মুখোমুখি হওয়া। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের প্রতি ভারতের বিশেষ প্রীতির কারণে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ভারত সম্পর্কের টানাপোড়েন বেশ চর্চিত। বিষয়টি সামনে রেখে বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নে দলের মহাসচিব সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বিএনপি। সবশেষ সংসদ নির্বাচনের পর থেকে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল। তবে হাই কমিশনারের সাথে আলোচনা হওয়ায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে। এই বৈঠক উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি আরও জানান, 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি। এছাড়া গত 15 বছরে ভারতের সাথে অনুষ্ঠিত বেশ কয়েকটি চুক্তির সমালোচনাও করেন মির্জা ফখরুল। দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। পানি ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তার সমস্যা। আমরা আশ্বস্ত করেছি, ক্ষমতায় থাকলে এই ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না। একই সাথে ভারতের গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ভুল ব্যাখ্যা নিয়ে কথা বলেন তিনি। পাশাপাশি জবাবদিহিতার জন্য হলেও শেখ হাসিনার জনগণের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আমিরের সঙ্গে দালাল সাংবাদিক এবং হত্যা মামলার আসামিদের আড্ডার ছবি ভাইরাল হয়েছে। জানিয়ে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন। জামায়াতের সহায়তায় আবারও প্রকাশ্যে আসতে চায় চাটুকার সাংবাদিকরা। আর জামায়াত কি স্বৈরাচারের দোসর সাংবাদিকদের পুনর্বাসিত করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়? বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনাকে ধন্যবাদ জানাই। এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষায় চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ। এটি হচ্ছে আপনার সাহসের মূল জায়গা। আপনি যেমন মানুষের শক্তিতে বিশ্বাস করেন, মানুষও কিন্তু যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে। ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া এদেরই কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়েও ধরা পড়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হবার। এতে সহায়তা করছে জামায়াতে ইসলামী, মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। জামাতের মাধ্যমে তারা যে সরকার বিরোধী নানা রকম তাদের বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে, সেগুলো থেকে বাঁচার জন্য তারা এটা করেছে। উভয়কে ব্যবহার করে আমাদের রাজনীতিতে, আমাদের গণমাধ্যমে নিজেদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ইকবাল সোবহান চৌধুরী, ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিভিন্ন সূত্র বলছে, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত। উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা। সুবিধাভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা যায়, এবং হঠাৎ করে, এবং তারা নিশ্চয়ই আপনি জানেন যে জামাত নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছিলেন দীর্ঘদিন থেকে। সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায়। এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচারকেও কি জামায়াত সমর্থন দিবে, এমন প্রশ্ন এখন সামনে। আমার ধারণা তারা পাপ মোচনের একটা চেষ্টা করছেন, করে নবশক্তি, সেটি জামাত হোক বা বিএনপি হোক বা অস্থায়ী সরকার হোক, তার অংশ হতে চাচ্ছেন, কাছাকাছি আসতে চাচ্ছেন। আর এই 4 জন লোক সুবিধাবাদী মানুষ, এবং এদেরকে আমাদের বর্জন করতে হবে, অবাঞ্ছিত ঘোষণা করতে হবে এবং অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দালাল সাংবাদিকরা আসলে সাংবাদিকতার নামে অতীত স্বৈরাচারের রাজনীতি করেছেন। স্বৈরাচারের দোসরদের ফিরে আসার কৌশল প্রতিহত করার তাগিদ সংশ্লিষ্টদের, নইলে ছাত্র জনতার রক্তে অর্জিত অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চ্যানেল আইয়ের সাবেক উপস্থাপিকা ফারজানা ব্রাউনের দাবি করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার প্রতি অবিচার করা হয়েছে।
কিশোর কিশোরীদের নিয়ে প্রচারিত অনুষ্ঠান স্বর্ণ কিশোরী বন্ধ করে দেওয়ার পাশাপাশি অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় তাকে। বিভিন্ন সময়ে চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। কিশোর কিশোরীদের নিয়ে চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী এক সময়ের আলোচিত অনুষ্ঠান। সেটি পরিচালনার দায়িত্বে ছিলেন ফারজানা ব্রাউনিয়া। 2018 সালের নভেম্বরে অনুষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। তবে মোড় ঘুরে যায় বুধবার, যখন অনুষ্ঠানটির পরিচালক ফারজানা ব্রাউনিয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন উল্লেখ করে আইনিভাবেই লড়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ। এ বিষয়ে ফারজানা ব্রাউনিয়া 21 টেলিভিশনকে জানান, 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলার জন্য তিনি প্রতিহিংসার শিকার হন। এরপরে ফ্যাসিস্ট সরকাররা খেপে গেলেন, আঙ্গুল তুলে কিভাবে কথা বলে শেখ হাসিনাকে। সেই সময় চ্যানেল আইতে যথেষ্ট নেতিবাচকভাবে শাইখ সিরাজ একটা রোল প্লে করলেন যে না, এই মেয়ে তো ঝামেলা করতেছে সরকারের এগেইনস্টে। এই মামলাকে প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেন ফারজানা ব্রাউনিয়া। স্বর্ণ কিশোরী বলেছি কিশোর কিশোরীদের জন্য, বেতনটা আমি বলেছি আমার সহকর্মীদের জন্য, আমার আর প্রয়োজন নেই। আমি কিন্তু এই চাকরিটা পেলে যে খুব বড় কিছু হবে আমার তা না, এই টাকাটা পেলে আমি যে একদম ধনী হয়ে যাব তা না, বাট আমি বলেছি ইউ শুড নট ডু ইট। কর্তৃপক্ষ ক্ষমা চাইলে বিষয়টি শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের কথোপকথনের একটা জায়গা থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক লুট, বিদ্যুৎ খাতে দুর্নীতি, জমি দখলকারী, বিদেশি অর্থ পাচারকারী, এরকম অগুন্তি বিশেষণে বিশেষায়িত সালমান এফ রহমান। এবার জানব এশিয়ার সবচেয়ে বড় নবায়নযোগ্য সোলার লিমিটেড তার দখলকারীর গল্প। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে সাথে নিয়ে সেই গল্পের আদ্যোপান্ত জানাচ্ছেন আদিত্য মামুন। তিস্তা নদী বিধৌত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের লাটশালা আর চর পোদ্দা নামের দুটি গ্রাম। 2017 সালে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয় 700 একর জমি। স্থানীয়দের কর্মসংস্থান ও কৃষিকাজের বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে জমি বাগিয়ে নিঃস্ব করা হয়েছে গ্রাম দুটির শত শত পরিবারকে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে সায়ন এফ রহমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নামে লোপাট করেছেন 4000 কোটি টাকা। তাদের নির্দেশে জমির মালিকদের নামমাত্র মূল্য দিয়ে কোথাও পেশিশক্তি আর ক্ষমতার জোরে কোম্পানির নামে নামজারি করা হয় খেটে খাওয়া কৃষকদের উপার্জনের একমাত্র অবলম্বন ক্ষেত খামারগুলো। আইনের কাগজপাতি কাটিয়ে নিয়ে জাল দলিল তৈরি করে ওই অগ্রসাথীটা নেওয়া দেওয়া করছে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, হুমকি দেখায়, মামলা দিবে আমাদের নামে, এইভাবে আমার জায়গায় তারা ধরে রাখছে। থানার লোকজন ওদের পক্ষে। বাবারা মরে গেছে, আমরা 3টে ভাই, আমরা কিন্তু ওদের সাথে পাই না। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, দালাল আর আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানি অত্যাচারে প্রাণ ভয়ে জমি ছেড়ে দিলেও এখন মুখ খুলছেন ভুক্তভোগীরা। 3 জন ব্যক্তি যদি মালিকানা থাকে, একজন ব্যক্তি শুধু সই দিলেই 3 জনের কাজ হয়ে যেত। সালমান রহমানের ছেলে আসছিল এখানে, কিন্তু ওনারা বলছে যে না আমরা ন্যায্য মূল্য জমি ক্রয় করতেছি, কিন্তু ন্যায্য মূল্য আমাদের সঙ্গে তো দেয়নি। জমিহারা কৃষকদের বসত বাড়ি উচ্ছেদ করেছে বিদ্যুৎ কেন্দ্রের লাঠিয়াল বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিতে ও তথ্য অনুসন্ধানে সুন্দরগঞ্জ সৌর বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশে বাধার মুখে পড়ে 21 টেলিভিশন। তারা বলছে যেটা সেটাই তো বললাম আমি। হ্যাঁ, কি বলছি, কোন স্যার বলছে, কি নাম তার? কেবল তাই নয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে নদী শাসনের কুফল ভোগ করছেন কৃষকরা। বাঁধ দিয়ে গতিপথ পরিবর্তন করার ফলে নাব্যতা হারিয়ে ফেলেছে এক সময়ের খরস্রোতা তিস্তা। 3000 কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার প্রথম বছরেই 650 কোটি টাকা আয় করলেও হাহাকার থামেনি গাইবান্ধার জমিহারা নিঃস্ব পরিবারগুলোর। তাদের আহাজারি পৌঁছেনি সাবেক সরকার প্রধানের কাছেও, কিন্তু এখনো গুণকীর্তনে ব্যস্ত সোলার কেন্দ্রের কর্তারা। প্রায় 650 একর জমির উপরে, তো আসলে জমি অধিগ্রহণ বা জমি ক্রয় করা তো একটা বড় চ্যালেঞ্জ। তো এই কারণে আসলে এই মুহূর্তে আমাদের এরকম এক্সটেনশনের কোনো পরিকল্পনা নাই। দ্রুত ক্ষতিপূরণ পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই জনপদের অসহায় মানুষেরা, এমনই মনে করেন সবাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হলেও বিচারকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার। 2013 সালের 17 নভেম্বর দুদিকের মামলায় খালাস পান তারেক রহমান, আর সেই কারণে প্রতিহিংসার শিকার হন বিচারক মোতাহার হোসেন। তাকে দেশ ছাড়তেও বাধ্য করা হয়। বিচার ও বিচারকের উপর সেই নগ্ন হস্তক্ষেপের খবর তুলে এনেছেন আলী আহমেদ। 15 নভেম্বর 2013 বিচারক মোতাহার হোসেন ব্যক্তিগত গাড়িতে যাচ্ছিলেন ধানমন্ডির দিকে। গন্তব্য তার আরেক সহকর্মী আশিস রঞ্জনের ভাড়া বাসা। যাবার পথে তাকে অনুসরণ করে দুটো গাড়ি। ধানমন্ডির 14/A এলাকার ওই বাসায় পৌঁছাতেই তাকে ঘিরে ফেলে আইন সচিব শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল, একজন ডিজিএফআই কর্মকর্তা সহ কয়েকজন। পিস্তল হাতে জহিরুল হক দুলাল তাকে বাসার দোতলায় নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হাতে ধরিয়ে দেন তাদের লেখা ফরমায়েশি রায়। তারেক রহমানকে সাজা না দিলে দেয়া হয় হত্যার হুমকি, আর ফরমায়েশি রায় দিলে পুরস্কারের লোভ। পিস্তল বের করে গুলি লোড করতেছে, আর আমাকে আমার বুকের সামনে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে, যদি আপনি এই মামলা তারেক রহমানকে পানিশমেন্ট না দেন, শাস্তি না দেন, আপনার কিন্তু বুক ঝাঁঝরা করে দিব। আপনি যদি এই মামলা তারেক রহমানকে শাস্তি দেন, আপনাকে সুপ্রিম কোর্টের জাস্টিস বানিয়ে দেওয়া হবে 1 সপ্তাহের মধ্যে। 2013 সালের 17 নভেম্বর ফরমায়েশি রায় হাতে নিয়ে এজলাসে আসেন বিচারক মোতাহার হোসেন। তবে কৌশলে প্রকৃত রায় লুকিয়ে রাখেন খাসকামরার বাথরুমে। মোতাহার হোসেন সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেন। এতে খালাস পান তারেক রহমান। উনি যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই কাগজটা ওনার যে এজলাসের পাশে ওনার যে রুম, সেখানকার যে বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের পিছনে যেন লুকিয়ে রাখা হয়। এখানে অরিজিনাল রায়টা যেটা উনি দিবেন সেটাই লেখা আছে। স্যারের এই গাউনের ভেতরে বুক পকেট থেকে রায়ের অংশটা বের করে পাঠ করে শোনেন। ফরমায়েশে রায়ের বদলে ন্যায় বিচার করে সরকারের রোষানলে পড়ে বাধ্য হয়ে আত্মগোপনে চলে যান বিচারক মোতাহার হোসেন। পরে দেশ ত্যাগ করে চলে যান মালয়েশিয়ায়। সেখানেও টিকতে পারেননি তিনি, চলে যেতে হয় ফিনল্যান্ডে। এক সন্তান আর অসুস্থ স্ত্রীকে নিয়ে দেশান্তরী হন তিনি। দেশে থাকা তার আরেক সন্তানকে গ্রেপ্তার করা হয় দুদকের এক মামলায়। অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীকে দেশে পাঠাতে বাধ্য হন এই বিচারক, আর দেশে বিনা চিকিৎসায় মারা যান তার স্ত্রী। তারেক রহমানকে ফরমায়েশি সাজা না দেয়ায় বিচারক মোতাহার হোসেনের পাশাপাশি নির্যাতনের শিকার হন ওই আদালতের স্টাফরাও। 40 থেকে 50 দিন আমি দুদক কার্যালয়ে আমার সকালে নিয়ে যা এবং সন্ধ্যায় তারা আমাকে ছাড়ে। অন্যায় মেনে না নেয়ায় গত 1 যুগ দেশের বাইরে বিচারক মোতাহার হোসেন। 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর নতুন করে আশাবাদী হয়েছেন তিনি। নতুন এই বাংলাদেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন প্রতিনিয়ত। আমার মৃত্যু যেন বাংলার মাটিতে হয়। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। প্রথম চালানে ভারতে গেল 62 টন ইলিশ, প্রতি কেজি 1200 টাকা। ছাড়পত্র ছড়ায় চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা হবে। আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সফররত চীনা মেডিকেল টিমের সাথে সচিবালয়ের স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন আরও জানান, গুরুতর আহত যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে, সরকার তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 25,000 আহতদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় পেয়েছে বলে এ সময় জানানো হয়। আমাদের রিকোয়েস্টের পরে ওনারা চাইনিজ সরকার মাত্র 24 ঘন্টা সময় নিয়েছেন এই টিমটা গঠন করার জন্য, এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে তারা টিমটাকে বাংলাদেশে পাঠিয়েছেন। 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে, অথবা যদি প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি।
রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি মশিউর রহমানকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 20 সেপ্টেম্বর থেকে অপর একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে ছিলেন মশিউর রহমান। এদিকে ছাত্র জনতার আন্দোলনে বাড্ডা থানায় কিশোর হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংস্কারের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া পালা বদলের সাথে বিভিন্ন স্থাপনার নাম বদলের কালচার বন্ধ করার কথাও বলেন তিনি। আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, জাতি সকল শহীদদের প্রতি চির ঋণী থাকবে। তারা সবাই জাতীয় বীর। এ সময় সকল শহীদ পরিবারকে আর্থিক অনুদান না দিয়ে সরকারের চাকরি দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। বিগত সরকারের সমালোচনা করে বলেন, যারা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমি বলবো, শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না। প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার, এটাও কোনো ভালো লক্ষণ না। দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল বাংলাদেশের রূপালী ইলিশ। প্রথম চালানে বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে গেছে প্রায় 62 টন ইলিশ। কলকাতা ও হাওড়া সহ 4টি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান। 12 অক্টোবর পর্যন্ত 2420 টন ইলিশ রপ্তানি করা হবে ভারতে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছরই দুর্গাপূজায় ভারতে রপ্তানি করা হয় রূপালী ইলিশ। এবছর অন্তর্বর্তী সরকার প্রথমে ইলিশ রপ্তানির ব্যাপারে কঠোর মনোভাব দেখালেও অবশেষে ভারতে গেল ইলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাঠানো হয় 54.5 টন ইলিশ। প্রথম চালানে এই ইলিশ রপ্তানি করল দেশের 10টি প্রতিষ্ঠান। ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, আমরা চাঁদপুর থেকে 4 টন ইলিশ নিয়ে আসছি। প্রতিষ্ঠানে 4 টন করে, 2টি কনসাইনমেন্ট 8 টন ডেলিভারি দিচ্ছি। এর আগে সকালে ইলিশ নিয়ে ট্রাকগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে মাছের মান পরীক্ষা এবং আনুষ্ঠানিকতা শেষে দেয়া হয় ভারতে যাওয়ার অনুমতি। ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে। এবছর 49টি প্রতিষ্ঠান 2420 টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। প্রতি কেজি ইলিশের দাম পড়ছে $10 যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1200 টাকা। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবারও সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে, বাড়তে পারে তাপমাত্রাও। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে অনেকটাই ব্যাহত হয় জীবনযাত্রা। পানি নিষ্কাশন হচ্ছে না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে রাস্তার মধ্যে অনেক পানি জমে গেছে, যানজটও অনেক। আবহাওয়া অফিস বলছে এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে 104 মিলিমিটার, আর ঢাকায় রেকর্ড করা হয়েছে 44 মিলিমিটার বৃষ্টি। আমরা 24 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে 48 ঘন্টার জন্য সারা দেশের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের একটি সতর্কবার্তা জারি করেছিলাম। অর্থাৎ 26 তারিখে সন্ধ্যা পর্যন্ত সেই ভারী বর্ষণ সতর্কতা বার্তা আমাদের বহাল থাকবে এবং এর পরবর্তী থেকে কিন্তু বৃষ্টির প্রবণতা কমতে থাকবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বেড়ে হতে পারে 34 থেকে 35 ডিগ্রি। 22 তারিখ, 23 তারিখ, 21 তারিখ এই সময় কিন্তু বেশ তাপমাত্রা ছিল দেশের উপরে। সারা দেশেই কিন্তু মৃদু ধরনের তাপদাহ একটা ছিল। ওই ধরনের পরিস্থিতি আপাতত আসবে না, তবে আগামীকাল থেকে দেশে তাপমাত্রা বাড়তে থাকবে। 1 অক্টোবর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
সিডিএর অনুমোদন ছাড়াই চট্টগ্রামে এস আলম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন। মানা হয়নি ইমারত বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশা অনুমোদনও নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এসব অবৈধ কর্মকাণ্ডের সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে আব্দুস সালামও ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে ছাড়পত্র, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক এর মালিক সিডিএর তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম। এই ভবনেও নেই ছাড়পত্র, নকশা অনুমোদন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যখন অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে তখন দেখা যায় বিল্ডিং হয়েছে, তখন সেটা প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি। কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে ফেলছে, আগে ক্ষমতা দেখা করে ফেলছে। এখন যেহেতু একটা পাওয়া বদল হয়েছে হয়তো ইয়াটা হয়, কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। ডেবের নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট। তখন আমি এটা শো করছি এই এক্সিডেন্টের জন্য ও দায়ী। ও 100 বার ফোন করছে পিডিকে, এই যে হাবিবকে ফোন করে তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে। এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, অক্টোবরে ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কা। নারী বিশ্বকাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ, সেমিতে চোখ নিগার বাহিনী। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। গত বছরের তুলনায় এবছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর হার বেশি। শিশুদের তুলনায় বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। ডেঙ্গু জ্বরে নারীদের আক্রান্তের হার কম হলেও মৃত্যুর হার বেশি। এদিকে শুধু রাজধানী নয়, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারলে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ ধারণ করবে অক্টোবর মাসে। মাহমুদ হাসানের প্রতিবেদন। আব্দুর রহমান টঙ্গী থেকে এসেছে। বয়স এখনও 2 হয়নি। জীবনের এই স্বল্প সময়ে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত। হাতে ক্যানোলা নিয়ে নির্বাক শুয়ে আছে হাসপাতালের বিছানায়। 3 দিন যাবৎ প্রচন্ড জ্বর, 102, 4 নাপা খাওয়াইছি, সাপোসিটার দিছি, জ্বর পড়ে না। আব্দুর রহমানের মতো আরো অনেক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এই জ্বর আসে, এই জ্বর যায়, টেস্ট করাইছি, রিপোর্ট পাইছি, আজকে ডেঙ্গু ধরা পড়ছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়দের তুলনায় শিশুদের ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার কম। তবে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। গতবার যেমন ডেঙ্গুতে আমরা দেখেছিলাম ডেঙ্গু জ্বর, কিন্তু বাচ্চা ডায়রিয়া নিয়ে আসতেছে, সাথে প্রেশার কম। কিন্তু এইবার ওইটা দেখতেছি না, বাট এইবার আমরা যেটা দেখতেছি বাচ্চা শকে চলে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশ থেকে শিশুদের পাশাপাশি নানা বয়সের রোগীরা আসছেন হাসপাতালে। জ্বরটা কমতেছে না, এভাবে 3 দিন ছিল, 3 দিন পরে তো পরীক্ষা করে দেখলাম, এখানে আসি পরীক্ষা করলাম, ওখানে ডেঙ্গু ধরা খাইছে আর কি। 104 ডিগ্রি ছিল জ্বর। ডেঙ্গু টেস্টটা আমার ইনফর্ম করানোর কারণে এটা আমার সহ্য হচ্ছিল না জ্বরটা। 2023 সালে মৃত্যুর হার 0.50 হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে 0.53। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। 2000 সাল থেকে আমরা কিন্তু প্রতি বছরই কম বেশি ডেঙ্গু দেখছি। যারা নীতি নির্ধারক আছেন বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা প্রতি বছরই বলেন যে আমরা কাজ করছি, কিন্তু আমরা কিন্তু আসলে ফলাফল দেখি না। সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ হতে পারে, আরও 2 মাস আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তবে বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি।
মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। 10 বছর আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জে জামায়াতে 4 নেতাকর্মীকে হত্যার ঘটনায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান সহ 112 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার জামায়াত কর্মী নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোহাম্মদ আমিরুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলার আবেদনে অজ্ঞাত আসামি করা হয়েছে 100 থেকে 150 জনকে। এছাড়া কোম্পানিগঞ্জ থানার সাবেক পরিদর্শক শফিকুল ইসলাম, সাবেক উপপরিদর্শক সুধীর রঞ্জন বড়ুয়া, এসআই আবুল কালাম আজাদ, শিশির কুমার বিশ্বাস, উকা সিং মারমার নামও উল্লেখ করা হয়েছে। নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে এ ঘটনায় আগের কোনো মামলা আছে কিনা তা কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে ওমর গনি এমইএস কলেজ ও ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাঠে ফুটবল খেলার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর গায়ে লাগে। এতে ওই শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে এমইএস কলেজের শিক্ষার্থীকে চড় মারে। এতে উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত ঘটে। এমইএস কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইস্পাহানী কলেজ ফটকে ভাঙচুর চালায়। এতে অন্তত 5 জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে সাদা জার্সি তুলে রাখতে চান এই অলরাউন্ডার। এদিকে সাকিবের অবসর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ভক্তরা। পারভেজ খোকনের রিপোর্ট। দিনটা 26 সেপ্টেম্বর। প্রেস কনফারেন্সে বিদায়ের ঘণ্টা বাজানো সাকিব নিজের সামনে খোলা রাখছেন মোটে একখানা পথ। প্রেস কনফারেন্সে সাকিব নিজেও হয়তো জানতেন যেটা বলছেন সেটা অপ্রাসঙ্গিক, তাই অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলা কথাটাকে অনেকের কাছে শুনতেও হয়তো তেমনই লেগেছে। তবে চরম বাস্তবতা, ইতিহাসের সবকিছুরই ইতি আছে, সাকিবও সেটারই অংশ। ক্রিকেট এ জাতির আবেগ, আর ক্রিকেটাররা যেন হৃদয় স্পন্দনের মতো। হঠাৎই ক্রিকেট থেকে সাকিবের অবসরের বিষয়টি ভিন্নভাবেই দেখছেন ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটের জন্য আসলে অনেক বড় অবদান রেখেছেন। আর যদি আমরা আলাদা করে বলতে চাই, বাংলাদেশের জন্য অবশ্যই উনি একটা মূল্যবান অ্যাসেট। তো অবশ্যই খারাপ লাগছে যে উনি টেস্ট এবং টি-20 থেকে অবসরের জন্য ঘোষণা করেছেন। তো এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ দলের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। তাকে যে আমরা হারালাম, মানে এটা যে আমাদের ন্যাশনের জন্য কত বড় লস, এটা বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে এখন দেখতে পারবে। আমি মনে করি যে, আমি কাউকে ছোট করে বলতেছি না, বাট তার কোয়ালিফিকেশন আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার ছিল। সাকিব আল হাসান অফকোর্স বাংলাদেশি হিসেবে আমাদের সারা জীবন গর্বের একটা বিষয় ছিল। তাকে আমরা সবাই অনেক রেসপেক্ট করতাম। তিনি আমাদের জন্য অনেক ধরনের অ্যাচিভমেন্টস নিয়ে এসেছে, যেটা সে না থাকলে হয়তো হতো না। এখন আজকে যখন সে বলছে যে সে রিটায়ার করছে, অফকোর্স ক্রিকেট লাভার্স হিসেবে আমাদের খারাপ লাগছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি যদিও তার অনেক বিতর্কিত দিক রয়েছে, তারপরেও ওনাকে বাংলাদেশ ক্রিকেট অনেক মিস করবে। আমিও অবশ্যই ওনাকে অনেক মিস করব। তবে যে যাই বলুক, ক্রিকেট ইতিহাসে সমার্থক শব্দ হয়েই থাকবে সাকিব আর রেকর্ড। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। এদিকে নিরাপত্তা নিশ্চিত করে দেশের মাটিতে সাকিবকে শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। সাকিবের একসময়ের সতীর্থ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম বলেছেন, উপযুক্ত সময়ে ক্রিকেটকে বিদায় বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রতিটা যতই গ্রেট প্লেয়ার হয়তো এরকমই টপ থাকা অবস্থায় ছেড়ে দেয়। তো উনি চিন্তা করছে এনাফ স্টিল, যে আমি এই 2টা ফর্মেটে আমি রিটায়ার্ড করবো, হয়তো একটা ফর্মেটে মনোযোগী হবে। হয়তো আমার বিশ্বাস উনি যে টাইপের চ্যাম্পিয়ন প্লেয়ার, একটা ফর্মেটে ফোকাস থাকলে হয়তো আরও বেটার কিছু বাংলাদেশ পেতে পারে। এটা বাস্তবতা। আপনি কোনো প্লেয়ার সারা জীবন তো খেলবে না, তারপরেও স্পেশালি মুশফিক, সাকিব বা তামিম, এরা হেডস অফ দেম, তারা কন্টিনিউ এত বছর কনসিস্টেন্ট পারফর্ম দিয়েছে। অবশ্যই একটা সময় এটা ছাড়তেই হবে। তো এটা একদমই পার্সোনাল বিষয়ে তারা কোন সময় তার খেলাটা ছাড়বে। কানপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল সকালে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ।
গ্রিন পার্কে বাংলাদেশ সময় সকাল 10টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কানপুরে পিচের আচরণ ভিন্ন হলে প্রস্তুত রয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের 1-0-তে এগিয়ে থেকে এবার স্বাগতিকরা মাঠে নামবে হোয়াইট ওয়াশের পরিকল্পনা মাথায় নিয়ে। সেমিফাইনালে চোখ রেখে নারী টি-20 বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ দল। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, যে যার জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব। ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে আগানোর পরিকল্পনা টাইগ্রেস অধিনায়কের। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। কিছুটা কষ্ট নিয়েই কি আরব আমিরাতের বিমান ধরছে বাংলাদেশ নারী দল? জ্যোতি জাহানারাদের মন ভার হওয়াটাই স্বাভাবিক। এই বিশ্বকাপটা তো হওয়ার কথা ছিল বাংলার মাটিতেই। তবে পরিস্থিতি মেনে না নেওয়ার উপায় নেই, সিদ্ধান্ত ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার। বিদেশের মাটিতে আবারও লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরার সুযোগ, আর সেই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর বাংলাদেশ। ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে, এবং যে ব্যাটারদের যদি দেখি যে 2-1টা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন ওয়াইজ টি-20তে যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে। সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারে, আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো ক্রিকেট খেলা। গেল টি-20 বিশ্বকাপে এক ম্যাচেও জেতেনি নিগার সুলতানার দল, তবে এবার তেমনটা হবে না বলে আশ্বস্ত করেছেন টাইগ্রেস অধিনায়ক। বিগত ওয়ার্ল্ড কাপগুলোর হচ্ছে বলবো যে ম্যাচ জেতার কোনো ছিল না, একটা রেকর্ড ছিল না। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি, এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। প্রত্যেকটি দল এবং ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা করে মাঠে নামবে বাংলাদেশ। দেশের ক্রিকেটের উন্নয়নে পরবর্তী প্রজন্ম যেন এই খেলাতে উদ্বুদ্ধ হয়, এমন একটি বিশ্বকাপ শেষ করার প্রত্যাশা অধিনায়কের। আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং উইমেন ক্রিকেটাররা যারা হচ্ছে স্বপ্ন দেখছে বাংলাদেশকে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য, তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি। গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা, তবে এর আগে আছে 2টি ওয়ার্ম আপ ম্যাচ। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল পর্বের লড়াই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা উচিত নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। ভারতের সাথে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এনআইকে মির্জা ফখরুল। জামায়াত কি দালাল সাংবাদিকদের পুনর্বাসন করে শক্তি বাড়াতে চায়, প্রশ্ন নানা মহলে। দুর্নীতি আর দখলে নজিরবিহীন সালমান তিস্তা সোলার থেকেও 4,000 কোটি টাকা লুট। অবসরের ঘোষণা সাকিবের, দেশে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, বলছে বিসিবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। যারা সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55। দেখা আমন্ত্রণ রইল 21 সাথে।